নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে সমস্ত রুটিন মাফিক কাজ করে আমি এদিকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর দীপ্তেনকেও ডেকে দিয়ে এলাম। ও উঠে এখন ফ্রেশ হবে, তো আমি এখন ততক্ষণে টিফিনটা বানিয়ে নেব। আজকে যেহেতু বেশি দেরি হবে না, চটজলদি টিফিনটা তৈরি হয়ে যাবে, তো সেজন্য আমি ওকে ডেকে দিয়ে এলাম। কারণ ও উঠে তাহলে ফ্রেশ হতে হতে ততক্ষণ আমার টিফিনটা হয়ে যাবে, আর নাহলে ঠান্ডা হয়ে গেলে তো এটা তো ভালো লাগবে না। আর তারপরে যে মাইক্রো ওভেনে বানাবো তখনও এই কড়মড়ে ব্যাপারটা থাকবে না, একটু সগি হয়ে যায়। তো আমি ভাবলাম যে এমন সময় ওকে ডাকবো যাতে আমারও টিফিনটা রেডি হয়ে যাবে আর ও একদম ফ্রেশ হয়ে চলে আসতে পারবে। তো আমি প্রথমেই ব্রেড কিনে নিয়েছিলাম। কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি ব্রেড কিনতে গিয়েছিলাম, তো সেই ব্রেডটা দিয়ে এখন এটা বানাচ্ছি। তো বাটারটা লাগাচ্ছি, প্রথমে বাটার লাগালাম, তো বাটারটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়েছিল, তাই আমি বাটিতে মাইক্রোওভেন একটু মেল্ট করতে দিয়েছিলাম, তো সেখানে আবার বেশি মেল্ট হয়ে গিয়েছিলো। তো তাই খানিক ওই মেল্ট হওয়া বাটার, খানিক এমনি বাটার দুটোকে নিয়ে আমি ব্রেডে লাগালাম, আর কিছুটা প্যানে মেল্ট হওয়া বাটারটাকে দিয়ে দিলাম। তারপর ব্রেড দুটোকে বসিয়ে দিলাম। আজকের এই ব্রেডের রেসিপিটা একদম ইজি অ্যান্ড সিম্পল। প্রথমে এখানে খানিকটা চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিচ্ছি, এরপর একটু অরিগামিও দিয়ে দেবো, তারপর ওপর থেকে চিজ দিয়ে দেবো। এটা মেনলি চিজ স্যান্ডউইচই বলা যেতে পারে এটাকে। তো চিজটার জন্য আর এই অরিগামি আর চিলি ফ্লেক্সের জন্য এটা খেতে এতটা টেস্টি হয়। আর একটু চিলি ফ্লেক্স যাতে একটু ঝাল ঝাল লাগে, তো আর কুড়মুড়ে মুচমুচে ব্যাপারটা থাকে, তো চায়ের সঙ্গে একদম পুরো জমে যায়। আর এটা একটু মানে ডিপ ফ্রাই হবে, যে মুচমুচে ব্যাপারটা আর কি যেন একটু থাকে, সেজন্য। তো আমার ব্রেডগুলো ঠিক সেরকমই হয়ে গেছে। এখন আমি এটা কেটে নেব, আর কেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর জিনিসটা হয়েছে, ভেতরে চিজটা মেল্ট হয়ে গিয়ে কি সুন্দর ব্যাপারটা হয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যে যখন দুটো ব্রেডকে টানা হয় তখন চিজটা যে এত সুন্দরভাবে দিয়ে আসে, তো এটা আমার খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলোকে একটু সাজিয়ে নেব। তারপরে আমাদের চা দুটো রেডি হয়ে গেছে, আমার লিকার চা, দীপ্তেনের দুধ চা। তো এখন এগুলোকে আমরা নিয়ে আমি ডাইনিং টেবিলে চলে যাব। ওখানেই দীপ্তেন ওয়েট করছে, আর তার সঙ্গে দুই বাড়িতে একসঙ্গে ফোন করাও হয়ে যাবে। তারপর আজকে বৃহস্পতিবারে পুজো ছিল, রান্নাবান্না সেরে চান টান করে নিয়ে আমি ঠাকুরের এখানে চলে এসেছি। আজকে তো ঠাকুরের জায়গাটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করব, আর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। তো এখন আমি এগুলোকে নিয়ে ব্যালকানিতে চলে যাব। ব্যালকানিতে আমি মেনলি ঠাকুরের বাসনগুলো ধুই। ঠাকুরের একটা ছোট্ট বালতি আর মগ আছে, তাতে করে আমি কিচেনের সিঙ্ক থেকে জল নিয়ে তারপর ব্যালকানিতে ধুই। অনেকেই সিঙ্কে ধোয় এখানে, কিন্তু আমার একটু কেমন খুঁতখুতানি লাগে, তো সেই জন্য। কারণ ওই সিঙ্কের মধ্যে বাসন ধোয়া হয়, তারপরে চিকেন মাছ এগুলোকে ধোয়া হয়, তো সেই জন্য আমি ওখানে আর ঠাকুরের বাসনগুলোকে ধুই না, ব্যালকানির এখানে ধুই। তো এখন প্রথমে আমি সব বাসনগুলোকে পিতাম্বর দিয়ে মেজে নিই। আর যেগুলো যেমন ধূপকাঠির যে ধূপদানিটা আছে, ওটা অনেকটা কালি পড়ে যায়, ওটা শুধু পিতাম্বরে হয় না, তো ওটা আমি স্কচব্রাইট দিয়ে একটু সার্ফও নিই, আর তার সঙ্গে পিতাম্বর লাগিয়ে একসঙ্গে মাজি। বাকি বাসনগুলো অবশ্য আমি স্কচব্রাইট দিয়ে মাজি না, হাতেই মাজি। আমি দেখেছি তাতে করে বেশি যেন পরিষ্কার হয়, আর খুব তাড়াতাড়িও পরিষ্কারটা হয়ে যায়। এই কাজটাও আমার খুব পছন্দের একটা কাজ। যখন ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, একদম নতুনের মতো লাগে, তখন যখন ঠাকুরের জায়গায় সাজানো হয় তখন দেখতেও খুব সুন্দর লাগে। ঠাকুরের জায়গাটা যখন দেখতে খুব সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন মনটাও যেন শান্তিতে ভরে যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই করার, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার যখন হয়ে ওঠে না, তখন আমি একটা বৃহস্পতিবার ছেড়ে অবশ্যই করি, মানে 15 দিন অন্তত অবশ্যই আমি এটা মেনটেন করে চলার চেষ্টা করি, যে ঠাকুরের প্রত্যেকটা বাসনকে নিয়ে ভালো করে ধুয়ে, মানে পিতাম্বর দিয়ে মেজে পরিষ্কার করে ধোয়ার, আর ঠাকুরের জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর যখন কোনো স্পেশাল কিছু হয়, যেমন পয়লা বৈশাখ, গণেশ চতুর্দশী, এইসব দিনগুলো আমি চেষ্টা করি ঠাকুরদেরকে নামিয়ে ধুয়ে মুছে একবারে জায়গাটাকে পরিষ্কার করে ঠাকুরগুলোকে নতুন করে সাজাতে। তাতে করে বেশ একটা বিশেষ দিনের একটা আলাদাই অনুভূতি পাওয়া যায়। যেদিন আমি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, মানে মাজা ধোয়ার ব্যাপারগুলো থাকে, সেদিন আমার অনেকটাই সময় লেগে যায়। তো সেদিন আমি চেষ্টা করি অন্য দিকের কাজগুলো একটু কমিয়ে নিতে, যাতে আমি এটা সময়ে সময়ে করে নিতে পারি। কারণ এটা না হলে আমার মনটা আবার শান্তি হবে না, তো আগে তো মনটা শান্তি হওয়ার দরকার।
তাই আমি টাইম লাগলেও আমি চেষ্টা করি এটাকে নিয়মিতভাবে করার। সব বাসনগুলি মাজা হয়ে গেছে, এবার এখন ধোয়ার পালা। তো আমি একটু ভালো করে জল নিয়ে প্রথমে এই গামলার মধ্যে ছোটো গামলাটাকে আগে ধুয়ে নিই। তো তারপরে এই বাসনগুলোকে একটু জল হাত বুলিয়ে নিই, কারণ ভালো করে যদি জল হাত না বুলিয়ে ধোয়া হয় তো সেক্ষেত্রে কি পিতাম্বরের একটা দাগ থেকে যায় এবং বাজেও লাগে। তো সেই জন্য প্রথমে আমি সবগুলোকে ভালো করে জল হাত বুলিয়ে নিই, তারপরে আবার ধুয়ে আমি গামলার মধ্যে রেখে দিই। আর এই যে ছোট্ট গামলাটা দেখছো, এটা এবারে মা বোলপুর থেকে এনে দিয়েছিল আমার এইসবের কাজের সুবিধার জন্য, কারণ এখানে এরকম ছোট্ট মতো আমি এখন তখন দেখতে পাইনি গামলা, বড় গামলাই থাকতো তো একটু অসুবিধা হতো। তবে বালতিটার মগটা আমি এখানেই কিনেছিলাম, আর ঠাকুরের সমস্ত বাসনই বোলপুর থেকেই নিয়ে এসেছি। বিয়ের সময় যখন এসেছিলাম প্রথম, তখন ঠিক করেই রেখেছিলাম যে মুম্বাই গিয়ে ঠাকুরের একটা পুজো করব বা ঠাকুরের থাকবে, তো তখন একবারই আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছিলাম। আর এই আম পাতার শাখা যেটা দেখছো, এটা অবশ্য আমার এখনকার কেনা, আগে একটা ছিল, এবারে মা আমাকে দিয়েছিল, সেটা পুরনো ছিল মায়ের, তো মা সেটা দিয়েছিল, সেটাই আমি প্রথমে ঘটের মধ্যে রাখতাম। তারপর একটা পাতা সেখান থেকে ছেড়ে যায়, তো আমি লাস্টবার যখন বোলপুর গেলাম, তার আগের বার যখন বোলপুর গিয়েছিলাম তখন এই আমের শাখাটা নিয়ে এসেছিলাম। এটা বেশ ভালো এবং শক্তপোক্ত, এখন তো ভালোই চলছে। তো এখন আমার সমস্ত বাসনগুলো মুছে নিলাম আমি, যাতে জলের দাগ না থাকে। তো এখন প্রদীপটা জ্বেলে নেব আর ধূপগুলোও জ্বেলে নেব। তারপরে এই ছোটো ছোটো যে ঘটগুলো আছে সেই ঘটগুলোতে জল ভরে রাখবো। আর যে মেন ঘট যেটা আমি ঠাকুরের আসনে বসাই, তো সেই ঘরটাতে আমি প্রথমে স্বস্তিক এঁকে নিই সিঁদুর দিয়ে, আর আমের শাখার 5টা পাতাতে অল্প করে সিঁদুর লাগিয়ে নিই, তারপর সেটাতে ঘটে জল ভরি। আর এই যে ছোটো ধুনো ধূপটা দেখছো, এটা আমি জ্বালাই যেদিন আমার ধুনোচিতে ধুনো জ্বালানো হয় না, সেদিন আমি এই ধুনোটাই জ্বালাই। তবে এটা খুবই সুন্দর গন্ধ, একদম ধুনোর মতনই গন্ধ হয়ে যায়, বোঝাই যায় না যে ধুনো জ্বালায়নি। খুব ভালো, এটা একটা শর্টকাট প্রসেস বলা যেতে পারে। এবং সব সময় আমার ঘরে এটা আনাই থাকে, আমি যখনই ডিমার্ট যাই তখনই এটা নিয়ে আসি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আমি ঘুমিয়েছিলাম, এখন বিকেলবেলা। আর বিকেলবেলায় আমি পর্দাগুলো সব সরিয়ে এখন ব্যালকানির যে কাঁচের স্লাইডারটা আছে তো ওটাকে সরিয়ে দেবো, তাতে করে একটু হাওয়া বাতাস আসবে। আমি আমার গাছগুলোকেও একটু দেখতে এলাম। সব গাছগুলি এমনি ঠিকঠাকই আছে, কোনোরকম কোনো অসুবিধা নেই। শুধু অসুবিধা হয়েছে বলতে, এক তো নয়নতারা গাছটা একবারই মারা গেছে, আর এই নটামণি গাছটাও যেন দিন দিন কেমন রুগ্ন হয়ে যাচ্ছে, ওটাকে নিয়ে আমি এখন একটু চিন্তিত। তো যাই হোক, জল রোদ সবই দেওয়া হচ্ছে, আশা করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি এখন এদিকে চলে এলাম একটু ছাতুর শরবত বানাবো বলে, যেহেতু মুম্বাই এখন অত্যাধিক গরম, তো দুপুরবেলায় একদমই ভালো করে খাওয়াটা হচ্ছে না, মানে খেতে পাচ্ছি না ভাতটা। তো আমি একটু ছাতু শরবত করবো বলে এর মধ্যে ছাতু দিলাম, আর আমার চিনি গুঁড়ো করা ছিল সেটা দিলাম, আর নুন, আর তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম, এতে করে খেতে বেশ ভালো লাগে। আর ঠান্ডা ফ্রিজ থেকে বার করে খানিকটা জল দিলাম, আর খানিকটা কলসির জল মিশিয়ে দিলাম, যাতে বেশি ঠান্ডা না হয়ে যায় সেজন্য। এরপর এটাকে এই যে জারের যে ঢাকনাটা, এটা দিয়ে লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলেই শরবতটা খুব সুন্দর হয়ে যায়। এই যে এই জারটা দেখছো, এটা আমরা যখন যে মিক্সার গ্রাইন্ডারটা কিনেছিলাম তো তার সঙ্গে এটা দিয়েছিল, এটা ভীষণই কাজের, আর কত ইজি, মানে এটা মিক্সারে ঘোরাতেও হয় না, কত সুন্দরভাবে এটা ছাতুর শরবতটা মেনলি হয়ে যায়, বা অন্য কোনো শরবতও হয়ে যাবে। বাট জুস করতে গেলে তখন তো অবশ্যই জুসার লাগবে, বাট এটা আমার কাছে খুবই কাজের। তারপর আমি ব্যালকানিতে গিয়ে একটু বসলাম, এখন 6টা মতো বাজে, কিন্তু বাইরে এখনও হালকা হালকা রোদ্দুর রয়েছে, আর বাইরেটা এখানটা বসলে বেশ ভালোও লাগে। আর আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট একটা ব্লগে।